হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলেক্টেড লাইব্রেরি। সিলেক্টেড লাইব্রেরিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিআরপিএফ নিয়ে। সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। দেখো, আজকে আমাদের আলোচনার মূল টপিক হবে তোমরা সিআরপিএফ হতে গেলে কোন পরীক্ষা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন, বয়স, বেতন এবং ট্রেনিং কত মাস হয়, কোথায় হয়, সমস্ত কিছু। এছাড়া রানিং, মেডিকেল, হাইট, চেস্ট, এই সমস্ত কিছু আমি কভার করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই সিআরপিএফ হতে গেলে কোন কোন পরীক্ষা দিতে হবে। দেখো, এখানে আমি মোট তোমাদেরকে 4টা এক্সামের কথা বলেছি। এই 4টা এক্সাম তোমাদেরকে দিতেই হবে যদি তুমি সিআরপিএফ হতে চাও। তো চলো, প্রথম দেখো এসএসসি জিডি কনস্টেবল। এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দিলেই তোমরা সিআরপিএফ হতে পারবে। এছাড়াও তোমরা সিআরপিএফ হেড কনস্টেবল নামে একটা এক্সাম হয়, ওই এক্সামটাতেও যদি তোমরা ক্লিয়ার করো তাহলে তোমরা সিআরপিএফ হতে পারবে। এছাড়া এসএসসি সিপিইউ, এটা দিয়েও তুমি সিআরপিএফ হতে পারবে। এছাড়া ইউপিএসসি সিএপিএফ এসি, এই এক্সামটা দিয়েও তোমরা সিআরপিএফ হতে পারবে। তবে এই যে এক্সামগুলোর যে 4টা এক্সামের 1টা 2টো 3টা 4টা বললাম, এই 4টার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আলাদা আলাদা। এবার তুমি কোন কোয়ালিফিকেশন, তুমি এখন 10 পাস না 12 পাস না গ্র্যাজুয়েট, সেই অনুযায়ী তুমি পরীক্ষাটাতে বসতে পারবে। যদি তুমি গ্র্যাজুয়েট হও তুমি সবগুলোতে বসতে পারবে, 4টাতে বসতে পারবে। যদি তুমি খালি 10 পাস হও তুমি এসএসসি জিডি কনস্টেবলে বসতে পারবে। যদি তুমি 12 পাস হও তুমি এসএসসি জিডি এবং সিআরপিএফ হেড কনস্টেবল এই এক্সামগুলো দিতে পারবে। আর গ্র্যাজুয়েট হলে তো বললাম সবগুলোই তোমরা দিতে পারবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সিআরপিএফ নিয়ে যত প্রশ্ন সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তুমি যদি 10 পাস হও, তাহলে তোমার জন্য এসএসসি জিডি কনস্টেবল এক্সামটা বেস্ট হবে, কারণ তুমি এটা দিতে পারবে। কারণ 10 পাস যদি তুমি খালি হও এখন, তাহলে তুমি খালি এসএসসি জিডি কনস্টেবলের জন্য এলিজিবল, ঠিক আছে। এবার যদি তুমি 12 পাস হও তাহলে তুমি সিআরপিএফ হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল বা টেকনিক্যাল এই এক্সামটা দিতে পারবে। আর এবার যদি তুমি গ্র্যাজুয়েট হও তাহলে বললাম সিপিও, এসএসসি সিপিও আর ইউপিএসসি সিএপিএফ এই এক্সামটা দিতে পারবে। তাহলে তুমি এখানে দেখে নিবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি কোন এক্সামটাতে বসতে পারবে। বলে দিলাম, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, তো আজকে আমি মূলত 10 পাস যারা, তুমি যদি 10 পাস হও বা যারা 10 পাস তারা কীভাবে সিআরপিএফ হতে পারবে সেই নিয়ে ভিডিওটা কভার করব। এরপরে আমি পার্টে সিআরপিএফ হেড কনস্টেবল, তারপরে এসএসসি সিপিও দিয়ে তুমি কীভাবে হবে, ইউপিএসসি সিএপিএফ দিয়ে কীভাবে হবে সেটা জানাবো। আজকে মূলত আমি আলোচনা করব 10 পাস যারা আছে, যদি তুমি 10 পাস হও তাহলে এসএসসি জিডি কনস্টেবল এক্সামটা দিয়ে তুমি কীভাবে সিআরপিএফ হতে পারবে, যেমন সিআরপিএফ জওয়ান হতে পারবে, এটা আলোচনা করব। দেখো, যদি তুমি এসএসসি জিডি এক্সামটা তুমি 10 পাস হও, তোমাকে অবশ্যই জিডি কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল এক্সামটা দিয়েই সিআরপিএফ হতে হবে। তাহলে এই যে এসএসসি জিডি কনস্টেবল, এটা সিলেকশন প্রসেস কেমন, মানে নিয়োগ পদ্ধতি, কয়টা স্টেপ তোমাদেরকে পূরণ করতে হবে তাহলে তুমি সিআরপিএফ হতে পারবে। দেখো, তোমাদেরকে অবশ্যই প্রথমে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিবিটি, ঠিক আছে। কম্পিউটার বেসড যে রিটেন টেস্টও বলতে পারো তোমরা। এটা দেওয়ার পর তোমাদের ফিজিক্যাল টেস্ট পিইটি এবং পিএসটির জন্য ডাকা হবে। পিইটি ও পিএসটির মধ্যে রানিং, হাইট, চেস্ট ইত্যাদি মাপা হয়, ঠিক আছে। ইত্যাদি মাপা হয় ফিজিক্যাল টেস্টের মধ্যে। তোমরা যদি এটাও কোয়ালিফাই করো তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশন বা মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। এবার এটাতে কোয়ালিফাই হয়ে গেলে তোমাদেরকে
লাস্ট একটা ফাইনাল মেরিট লিস্ট দেবে, ওটাতে যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি সিলেক্টেড হয়ে যাবে। এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই 4টা স্টেপ। তো এসএসসি জিডি কনস্টেবলে এটা যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি একজন সিআরপিএফ জওয়ান হতে পারবে। ঠিক আছে, এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট এবং ন্যাশনালিটি নিয়ে আলোচনা করব। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন তোমার অবশ্যই 10 পাস হওয়া প্রয়োজন যে কোনো বোর্ড থেকে, মানে ইন্ডিয়ার মধ্যে যত স্টেট আছে যে কোনো স্টেট থেকে যদি তুমি 10 পাস হও তাহলে তুমি এসএসসি জিডি কনস্টেবলের জন্য এলিজিবল। আর এটা এলিজিবল হলে তুমি সিআরপিএফ হওয়ার একটা সুযোগ তোমার কাছে থাকবে। দেখো, এজ লিমিট 18 থেকে 23 বছর। মূলত দেখো 18 থেকে 23 বছর পর্যন্ত তোমাদের বয়স থাকে। জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর, তাদের কোনো এজ রিল্যাক্সেশন নেই। এবং যদি এসসি এসটি ওবিসি এসব ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার এজ রিল্যাক্সেশন থাকে। যেমন তুমি যদি ওবিসি থেকে বিলং করো তাহলে তোমার 3 বছর, আর তুমি যদি এসসি বা এসটি থেকে বিলং করো তোমার 5 বছরের ছাড়। তাহলে তুমি যোগ করে নেবে। জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। এবার যদি তুমি ওবিসি হও তাহলে 23 আর 3 যোগ করলে 26 বছর পর্যন্ত তুমি দিতে পারবে। এসসি এসটি থেকে হলে তুমি 28 বছর পর্যন্ত দিতে পারবে এই এক্সামটা। আশা করি ক্লিয়ার। আর হচ্ছে ন্যাশনালিটি, দেখো তোমাদেরকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে, এটা তো মাস্ট। ক্লিয়ার। এবার এক্সাম প্যাটার্ন, এসএসসি জিডির এক্সামের যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম প্যাটার্নটা কীরকম, যে তুমি এসএসসি জিডি কনস্টেবল দিয়ে যদি সিআরপিএফ হতে চাও, তোমাকে যে বললাম প্রথম স্টেপ হচ্ছে সিবিটি। সেটাতে কয়টা কোশ্চেন থাকে, কত সময় থাকে, একটা কোশ্চেনের মান কত, আর একটা কোশ্চেন ভুল করলে কত নেগেটিভ মার্কিং, সব, আর কোন কোন সাবজেক্ট থাকে সব কিছু আলোচনা হবে। দেখো, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, এটা বললাম। দেখো, এখানে তোমাদের মোট 80টা কোশ্চেন থাকে। কয়টা? মোট 80টা কোশ্চেন থাকে। ঠিক আছে, তোমাদের এখানে সময় থাকে হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে 80টা কোশ্চেন করতে হবে। একটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, তাহলে 80টা কোশ্চেনের মোট টোটাল মার্কস হচ্ছে তোমাদের 160। তাহলে 160-এ তোমার মূল পরীক্ষাটা। ঠিক আছে, 60 মিনিট তোমাদের কাছে সময় থাকবে। এবার আমরা আলোচনা করবো যে সাবজেক্ট। দেখো, সাবজেক্ট তোমাদের চারটা সাবজেক্ট থাকে। ঠিক আছে, দেখো, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স মানে যেটাকে রিজনিং বলে, ম্যাথ। দেখো, এখানে এই 3টা তো তোমাদের কমন, সবাইকে এই 3টে দিতেই হবে। এরপরে দেখো হিন্দি নাহলে ইংলিশ, এই দুটোর মধ্যে তুমি তোমার যেটা পছন্দ, তোমার যেটা ভালো লাগে, তো তোমার মনে হয় তুমি হিন্দি সাবজেক্টটাকে সিলেক্ট করবে, তুমি ভালো পারো তাহলে তুমি হিন্দিতে দিতে পারবে। আর তুমি যদি চাও যে আমি ইংলিশ সাবজেক্টটা দেবো, ইংলিশ দিতে পারবে। তাহলে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং, ম্যাথ, এছাড়া হিন্দি বা ইংলিশ, এই 4টা সাবজেক্ট থাকে। হিন্দি ইংলিশ যে কোনো তুমি একটা চুজ করতে পারো, এই 3টা, আর হিন্দি ইংলিশ যে কোনো একটা। তো 4টা, এই মোট 4টাতেই তোমাদের এসএসসি জিডি এক্সামটা হয়। আর এখানে দেখো, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা তোমরা এই এক্সামটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। বাংলাতে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, বাংলাতে কোশ্চেন হবে। ঠিক আছে, দেখো এখানে প্রতিটি প্রশ্নে 2 নম্বর করে নেগেটিভ মার্কিং এখানে আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, মানে একটা যদি কোশ্চেন চারটা যদি কোশ্চেন তুমি ভুল করো তাহলে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, একটা কোশ্চেনের নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যাল টেস্ট মানে পিইটি এবং পিএসটি। ঠিক আছে, দেখো মানে এখানে হচ্ছে হাইট নিয়ে আলোচনা করা হয়েছে যে কত হাইট প্রয়োজন। দেখো, তুমি যদি জেনারেল, এসসি এবং ওবিসি থেকে বিলং করো, ক্যাটাগরি থেকে বিলং করো, তুমি যদি ছেলে হও, মেলস, তাহলে তোমার হাইট 170 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। যদি ফিমেল হও মানে মেয়ে হও, 157 সেন্টিমিটার তোমার হাইট হওয়া প্রয়োজন। এবার তুমি যদি শিডিউল ট্রাইব বা এসটি হও তাহলে তোমার হাইট 162.5 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। মেয়ে হলে 150। ঠিক আছে, শিডিউল ট্রাইব ফ্রম নর্থ ইস্টার্ন স্টেট হলে 157,
মেয়েদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। এবার তোমরা এখানে দেখে নেবে কে কোন ক্যাটাগরিতে বিলং করো, সেই অনুযায়ী এখানে হাইটের ক্রাইটেরিয়া দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এরপর আলোচনা করবো আমরা হচ্ছে রানিং। দেখো, মেলের মানে ছেলেদের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রান করতে হবে 24 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 1600 মানে 1.6 কিলোমিটার, মানে যেটা 1600 মিটার বলে 1600 মিটার তোমাকে 8.5 মিনিটে রানটা ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি রানিংয়ে কোয়ালিফাই হবে, না হলে কিন্তু তুমি এখান থেকে আউট হয়ে যেতে পারো। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে। এবার আলোচনা করবো চেস্ট। দেখো, চেস্ট মেয়েদের ক্ষেত্রে চেস্ট হচ্ছে নর্মাল তোমার 80 সেন্টিমিটার হওয়া প্রয়োজন, এবং তোমার ফুলিয়ে মানে চেস্ট ফুলিয়ে তোমাকে 5 সেন্টিমিটার ফুলাইতে হবে, তাহলে 85 করতে হবে। নর্মাল তোমাদের 80 থাকবে এবং ফুলিয়ে তোমাদের 85 করতে হবে। যদি এটা করতে পারো তুমি তাহলেই চেস্টে পাস হয়ে যাবে। এখানে দেখো ফিমেলের ক্ষেত্রে কোনো চেস্ট লাগে না, ফিমেলের কোনো চেস্ট মাপা হয় না। ঠিক আছে, আবার মেডিকেল টেস্টে তোমাদেরকে কোন কোন জিনিসগুলো দেখা হয় দেখো, চোখ, হাঁটু, ফ্ল্যাট ফুট, নক নি, ক্লার ব্লাইন্ডনেস ইত্যাদি এইসব কিছু চেক করা হয়। আরও অনেক কিছু চেক করা হয়, তবে এই সবগুলো বললে পিরিয়ড লেন্থ বেশি হয়ে যাবে, তার জন্য এই যে এগুলো মেডিকেল টেস্টে চেক করা হয়। ঠিক আছে, যদি মেডিকেল টেস্টের উপর তোমাদের স্পেসিফিক ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই বানিয়ে দেবো। এরপর আলোচনা করবো হচ্ছে ট্রেনিং। তো সিআরপিএফ যদি তুমি হয়ে গেলে এবার ট্রেনিংটা কীরকম হবে। তবে ট্রেনিং পিরিয়ড 6 থেকে 9 মাস হয়। সিআরপিএফের ট্রেনিং সেন্টারেই তোমাদের ট্রেনিং হবে, এবং এখানে ট্রেনিং চলাকালীন তোমরা স্যালারি পাবে। ঠিক আছে, আর ট্রেনিং কী শেখানো হয়, ট্রেনিংয়ে তোমাদেরকে প্রথমে ডিসিপ্লিন তো শেখানোই হবে, তাছাড়া ফায়ারিং ইত্যাদি, একজন জওয়ান যেটা রিক্রুটমেন্ট সব শেখানো হয়। এটারও যদি তুমি ট্রেনিংয়ের উপরেও যদি তুমি কোনো স্পেসিফিক ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো স্যালারি। ঠিক আছে, সিআরপিএফ কনস্টেবল যারা জিডি মানে জেনারেল ডিউটি, এটা স্যালারি। দেখো, এদের পে লেভেল হচ্ছে লেভেল 3। এখানে বেসিক পে হচ্ছে 21,700। এছাড়া ডিএ, এইচআরএ, রিক্স অ্যালাওয়েন্স, টিএ এগুলো অ্যাড হয়ে আমাদের ইনহ্যান্ড স্যালারি হবে 30,000 থেকে 35,000 প্রায়। ঠিক আছে, প্রতি মাসে। তো একটা খুব ভালো স্যালারি পাওয়া যায় সিআরপিএফে। বিএসএফ, সিআইএসএফ এগুলোর থেকে সিআরপিএফে বেতনটা বেশি থাকে। ঠিক আছে, কারণ এখানে একটু রিস্কি কাজ আছে তার জন্য। তো এবার লাস্ট আমরা দেখি যে তুমি যদি সিআরপিএফ হও তাহলে তোমাদের কী কী কাজ করতে হবে। দেখো, ইন্টারনাল সিকিউরিটি তোমাদেরকে মানে মানে দেশের ভিতরে যে অশান্তিগুলো হয় সেগুলো সময় সিআরপিএফকে ডাকা হয় কোনো অশান্তি হলে, এবং কোনো নকশাল এফেক্টেড এরিয়া এগুলোতে পোস্টিং দেওয়া হয়। ইলেকশন ডিউটি মানে ভোটের সময় যে দেখবে জওয়ানগুলো আসে সেগুলো বেশিরভাগই সিআরপিএফ, ভোটের ডিউটিগুলো সিআরপিএফের ওখানে দেয়। ভিআইপি ধর কোনো একটা বড় যেমন সেলিব্রিটি বা বড় কোনো ব্যক্তি ইন্ডিয়া সফরে আসলো, বা ইন্ডিয়ারই কোনো বড় ব্যক্তি, তাদেরকে যে সিকিউরিটিটা দেয় সেটা হচ্ছে সিআরপিএফ। ঠিক আছে, টেরোরিজম কন্ট্রোল মানে কোনো টেরোরিস্ট হামলা হলে বা টেরোরিস্ট কোনো অপারেশন করতে হলে সিআরপিএফদের ডাকা হয়। ঠিক আছে, এই মূলত কাজগুলো থাকে সিআরপিএফের। এরপর তো সিআরপিএফ যদি তুমি প্রথম অ্যাটেম্পটেই হতে চাও বা প্রথমবারেই পরীক্ষা দিয়ে হতে চাও, কীভাবে প্রস্তুতি নেবে। দেখো, এখানে প্রস্তুতিটাও প্রতিদিন তোমাকে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে, আর ম্যাথ প্র্যাকটিস তোমাদেরকে ডেলি করতে হবে। ম্যাথ প্র্যাকটিস মধ্যে ক্যালকুলেশন ডেলি তোমাদের ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এছাড়া রানিং করতে হবে, তার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হলো মোবাইল অ্যাডিকশন ছাড়তে হবে। ঠিক আছে, তুমি যদি ফোকাসড না হও, তুমি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে সময় দিয়ে দাও, তাহলে তুমি প্রথমে অ্যাটেম্পটেই এই এক্সামটা ক্লিয়ার করতে পারবে না। যার জন্য মোবাইল অ্যাডিকশনটা অবশ্যই ছাড়া উচিত। তোমাকে 1 বছরের মতো ফোকাসড পড়াশোনা করতে হবে।
এর পরে আমি বলব যে কনসিস্টেন্সি রাখতে হবে। যে তোমাকে প্রতিদিন করতে হবে। তো প্রতিদিন করতে হবে। তুমি একদিন করলে, পরের দিন করলে না, পরের দিন আবার করলে, পরের দিন আরও নাই। এভাবে করলে হবে না, কনসিস্টেন্সি রাখতে হবে। তুমি অল্প করো কিন্তু ডেইলি তোমাকে করতে হবে। ডেইলি অল্প, অল্প, অল্প করে তোমাকে করতে হবে। কনসিস্টেন্সি রাখতে হবে। কনসিস্টেন্ট যদি তুমি না থাকো তাহলে তুমি তোমার পক্ষে এই সিআরপিএফ এক্সামটা বা সিআরপিএফ হওয়ার স্বপ্নটা আধুরাই রয়ে যাবে। ঠিক আছে? তার জন্য কনসিস্টেন্সি অবশ্যই রাখা প্রয়োজন, এটাই আমি বলব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো।